টার্গেট জেনজি, হাতিয়ার ইনস্টাগ্রাম। এবার রাহুল গান্ধীর আস্ক মি এনিথিং কর্মসূচি। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা। ঝাড়খণ্ড নিয়ে প্রশ্নে ঘুরিয়ে জবাব রাহুলের। দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি রাহুলের। ঝাড়খণ্ড হোক বা দিল্লি পড়ুয়াদের দাবি শোনার সওয়াল। झारखंड के स्टूडेंट्स अपने हक के लिए प्रोटेस्ट कर रहे हैं, प्लीज उनको सपोर्ट करें। स्टूडेंट प्रोटेस्ट जो देश में हो रही है एजुकेशन सिस्टम के खिलाफ हो रही है। हमारा एजुकेशन सिस्टम कोलैप्स्ड है, बहुत महंगा है और ऑप्रेसिव है। हर सरकार को स्टूडेंट्स की बात सुननी चाहिए और एजुकेशन सिस्टम को बदलने के लिए एक्शन लेना चाहिए, चाहे वो कांग्रेस की सरकार हो, नेशनल सरकार हो या झारखंड की सरकार हो। अभी जिस तरीके से सरकार का रवैया को देख रहे हैं, बहुत ज़्यादा छात्र के प्रति असंवेदनशील है। फाइनल बात नहीं बन पा रही है, सहमति नहीं हो पा रही है, लेकिन हम लोग इस बार छोड़ेंगे नहीं। अगर अलग झारखंड में या देश की आज़ादी में इतना लोग शहीद हुए तो हमको लगता है कि जेपीएससी और जेएसएससी के सुधार में अगर कुर्बानी के रास्ते में भी जाना पड़े तो ये गलत नहीं है। চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 2.5 মাসে 4 বার আদালতের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বুধবার অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তার একদিন পরই অভিষেক সুপ্রিম কোর্টে। আর এখানেই অনেকে একাধিক প্রশ্ন তুলেছেন। কেন চোখের চিকিৎসা দেশে করাতে চান না অভিষেক? কেন আমেরিকাতেই চোখের চিকিৎসা করাতে হবে? দেশের হাসপাতালে কেন আপত্তি অভিষেকের? সুপ্রিম কোর্ট তো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তারা গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন, তো সেই জন্য তারা সাংবিধানিক অধিকারকে বাঁচিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার সিটিজেন যিনি ভারতবর্ষে কোনো জায়গায় গ্রেপ্তারি নেই, জেলে নেই, তিনি কোথায় কোন ডাক্তার দেখাবেন, কোন হসপিটালে তিনি চিকিৎসা করাবেন, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তি স্বাধীনতা। সেই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা সরকারের পক্ষেও সম্ভব নয় এবং আদালতকেও তার মর্যাদা দেওয়া উচিত। সেই আশা রেখেই সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। 23 জুন তিনি প্রথমবার হাইকোর্টে আবেদন জানান। 20 জুলাই আদালত সেই আবেদন খারিজ করে দেয়। 24 জুলাই অভিষেক ছোটেন সুপ্রিম কোর্টে। 3রা আগস্ট সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টই। 5ই আগস্ট অভিষেকের বিদেশ যাত্রায় অনুমতি ফিরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। মামলাটাও খারিজ করে দেয়। একদিন পর ফের আবেদন জানালেন সুপ্রিম কোর্টে। কেন তাকে বিদেশে গিয়ে আর ফিরবেন কি ফিরবেন না, কি প্ল্যান করছেন সে তো উনিই বলতে পারবেন বা ওনার টিমের কেউ বলতে পারবে। তবে যেভাবে এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন, পিং পং বলের মতো লাফালাফি করছেন, এরপরে এসকেপ ভেলোসিটি নিয়ে পৃথিবী ছেড়ে না চলে যায়, সেটাই আমাদের চিন্তা। ওর তো নিজস্ব প্লেন আছে, সে প্লেনে করে তো ডাক্তারটাকেও নিয়ে চলে আসতে পারে। জাহাজে করে যন্ত্রপাতি নিয়ে চলে এলো, প্লেনে করে ডাক্তার নিয়ে চলো, টাকার তো অভাব নেই। কেউ বিদেশেই যাইতে হইমু কেন ভাই? ও বিদেশেই যাবে কেন? আমি বলি যে ডাক্তার এত বছর ধরে ওর একটা চোখ সারাতে পারছে না, ও বারবার সেই ডাক্তারের কাছে যায় কেন? ডাক্তার তো প্রথম দিনেই ওকে দেখে চিনতে পেরেছিল যে তুমি তৃণমূল। আমেরিকার ডাক্তার বলছে কি করে জানলেন আমি তৃণমূল? ও তো খুব খুশি যে তৃণমূল নামে একটা এত রাজনৈতিক দল, যেটা আমেরিকার ডাক্তারও জানে। বলছে কি করে বুঝলেন? বলছে তোর চোখে লজ্জা নেই। সেরকম ওর চোখে লজ্জা নেই বলে নির্লজ্জের মতন বিদেশ যাওয়ার কথা বলে যাচ্ছে। মরিয়া অভিষেকের চোখের যে সমস্যাটা, সেটা এখানে কোথাও এর আগে শেষ কবে কোথায় চিকিৎসা হয়েছে তার খুব একটা নজির পাওয়া যায়নি। এটা তার অধিকার আছে যে আমি কোথায় চিকিৎসা করাবো। এমন কিছু যদি ঘটতো কোনো সন্দেহে, তাহলে সেই এজেন্সি কিন্তু আদালতে একটা রিপোর্ট করতেন। কোনো রিপোর্ট তো করেননি।
ফলে তার আগের বিদেশ সফরগুলো নিয়ে আজকে অনুমান ভিত্তিক অভিযোগ উঠছে কেন? পর্যবেক্ষণ ভিত্তিক তো কোনো অভিযোগ এতদিন নেই, তাহলে আজকে অনুমান ভিত্তিক অভিযোগ তোলা হচ্ছে কেন রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্য?